ওয়েলকাম টু কিশালয়। তো কিশালয় সবাইকে স্বাগত। তোমরা জানো আমরা এর আগে অলরেডি সংখ্যা তত্ত্বের উপর দুটো ক্লাস করছিলাম। ক্লাস 1 ক্লাস 2 অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ। আপকামিং যে এক্সামগুলো রয়েছে, রেল বলো, ডাব্লিউপি বলো, কেপি বলো, সিজিএল, সিএইচএস সব এক্সামের জন্য। এছাড়াও আমাদের যে ওয়েস্ট বেঙ্গল টেট এবং আপার টেট যে হতে চলেছে, সেক্ষেত্রেও কিন্তু আমাদের সংখ্যা তত্ত্ব থেকে খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে টেটে কিন্তু তোমরা দেখবে প্রত্যেক বছরই সংখ্যা তত্ত্বের উপর তোমার 8 থেকে 10টা করে কিন্তু কোশ্চেন ছিল। তাই সংখ্যা তত্ত্বের সেই কোশ্চেনের অ্যান্সারগুলো যদি তুমি ভালো করে পেতে চাও, সে যে কোনো এক্সাম হতে পারে, তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওটা দেখতে হবে। তাহলেই তুমি কিন্তু একটা ভালো মার্কস ক্যারি করতে পারবে। চলো আমরা আর কথা বাড়াবো না, আমরা শুরু করে দেবো। এর আগে আমরা লাস্ট যেটা করছিলাম সেটা হচ্ছে সংখ্যা তত্ত্বের আমাদের নিখুঁত সংখ্যা কি সেটা পর্যন্ত আমরা জানছিলাম, এবং আমরা কিছু সংখ্যা বাদ দিয়ে, যেমন আমরা সব সংখ্যা জেনেছি কিন্তু আমরা মৌলিক আর যৌগিক সংখ্যা জানিনি, তাই না? সেটাকে নিয়ে আজকে তোমাদের আমি আলোচনা করব। তো লক্ষ্য করো, দেখো বোর্ডের দিকে তাকাও। তো দেখো, আমরা যদি আমরা এর আগে শিখছিলাম না, ইন্টিজার শিখছিলাম কি না বলো? ইন্টিজারের মধ্যে কি কি পড়ে বলো? ন্যাচারাল নাম্বার শিখছিলাম, হোল নাম্বার শিখছিলাম, তো তো আমরা আজকে না ন্যাচারাল নাম্বারটা নিয়ে একটু আলোচনা করবো, হালকা একটু আগে আলোচনা করবো ন্যাচারাল নাম্বারটা। ন্যাচারাল নাম্বারটা কি জিনিস ছিল বলো তো? ন্যাচারাল নাম্বারটা ছিল স্বাভাবিক সংখ্যা। কোনগুলো ছিল আমরা জানি? আমরা জানি ন্যাচারাল নাম্বার যে স্বাভাবিক সংখ্যা ছিল 1 থেকে শুরু করে 1, 2, 3, ডট 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 কন্টিনিউ। যে ন্যাচারাল নাম্বারগুলো ছিল সেই ন্যাচারাল নাম্বারগুলো থেকে আমরা একটু হালকা জেনে নিলাম। এবার ন্যাচারাল নাম্বার নিয়ে আলোচনা হবে আজকে। এই যে ন্যাচারাল নাম্বারগুলো দেখতে পাচ্ছ তোমরা, এই ন্যাচারাল নাম্বারগুলোর মধ্যে ভালো করে ক্লিয়ারলি বুঝে যাবা দুটো ভাগ আছে। কি দুটো ভাগ আছে জানো? একটা হচ্ছে প্রাইম নাম্বার, একটা প্রাইম নাম্বার, আর একটা কি নাম্বার? কম্পোজিট নাম্বার। প্রাইম নাম্বার মানে হচ্ছে মৌলিক সংখ্যা। কি সংখ্যা? মৌলিক সংখ্যা। আর একটা হচ্ছে কম্পোজিট নাম্বার মানে যৌগিক সংখ্যা। মৌলিক সংখ্যা নিয়ে আগে আলোচনা করব, তারপর আমি যৌগিক সংখ্যা নিয়ে আলোচনা করব, এবং মৌলিক সংখ্যা থেকে কি রকমের কোশ্চেন আসে পরীক্ষায় সেটাও আমি আলোচনা করব। ভালো করে শেষ পর্যন্ত দেখতে হবে, ক্লিয়ার। এবং কিভাবে মৌলিক সংখ্যা বের করবো, আমরা কোনো একটা সংখ্যা মৌলিক কিনা কিভাবে বের করবো সেটাও আমি তোমাদের দেখিয়ে দেবো। লক্ষ্য করো, ভালো করে ক্লিয়ারলি বুঝবে। বলছে মৌলিক সংখ্যা। কি বলছে? মৌলিক সংখ্যা যে সমস্ত স্বাভাবিক সংখ্যার শুধুমাত্র দুটি ভিন্ন উৎপাদক থাকে, ভালো করে বোঝো, দুটো উৎপাদক। কয়টা? দুটো উৎপাদক। তাদের মৌলিক সংখ্যা বলা হয় বা প্রাইম নাম্বার বলা হয়। তাহলে উৎপাদক দুটি কি ভালো করে বুঝে নেবে। আমি সাপোজ একটা সংখ্যা দিলাম 9, আর একটা সংখ্যা তোমাদেরকে আমি দিলাম 7। তো চলো উৎপাদক বের করবো আমরা। 9 এর কি কি হলো? 3, 3 9, বা 1, 3 9, সরি এখানে 3 3 1 3। লক্ষ্য করো, 9 এর যদি আমি উৎপাদক বলি তাহলে কি কি হবে? 1 হবে। মানে 1 দিয়ে উৎপাদক মানে গুণনীয়ক যেগুলোকে বলে। 1 দিয়ে 9 কি যায়? ভাগ যায়। দেখো 3 দিয়ে 9 ভাগ যায়, আবার 9 দিয়েও কিন্তু 9 নিজে ভাগ যায়। বলো তো কয়টি উৎপাদক হলো এখানে? মোট কয়টি উৎপাদক হলো এখানে? মোট 3টি উৎপাদক হয়। কিন্তু মৌলিক সংখ্যা কি? মৌলিক সংখ্যা মানে কয়টি উৎপাদক হতে হবে? দেখো দুটো ভিন্ন উৎপাদক হতে হবে তাদের। কয়টি উৎপাদক? দুটি ভিন্ন উৎপাদক। কিন্তু আমরা তো 3টা পেলাম, তাহলে তো এটা মৌলিক সংখ্যা হবে না। লক্ষ্য করো, আমি 7 দিয়েছিলাম। বলতো 7 কি কি দিয়ে ভাগ যায়? কোন কোন সংখ্যা দিয়ে 7 ভাগ যায়? আমরা জানি 1 দিয়ে 7 ভাগ যায়, আর একটা হচ্ছে 7 দিয়ে 7 ভাগ যায়। তাহলে বলো তো, এই যে 1 দিয়ে 7 ভাগ যায় আর 7 দিয়ে অনলি 7 ভাগ যায়, কয়টি আমরা উৎপাদক পেলাম? গুণনীয়ক কয়টি পেলাম? দুটো পেলাম না? তাই বলছে যদি দুটি উৎপাদক থাকে তখন তাকে মৌলিক সংখ্যা বলা হয়। তার মানে কি? যে সংখ্যাটা মৌলিক সংখ্যা সেই সংখ্যাটার যে নিজস্ব যে মানটা, ওই মানটা হবে একটা উৎপাদক, আর একটা মান হবে 1। কত একটা হবে? 1। এই যে 1 কিন্তু সমস্ত সংখ্যার কিন্তু একদম সাধারণ উৎপাদক। সমস্ত সংখ্যা যত সংখ্যাই নাও না কেন, 1 কিন্তু সাধারণ উৎপাদক হবেই। বোঝা গেল? ক্লিয়ার? এই যে 7কে আমরা বলবো প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যা। সেরকম মৌলিক সংখ্যা আরো কি কি আছে লক্ষ্য করো, পরীক্ষা আসে। জোড়। জোড় একটাই জোড় আছে এবং সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা হলো 2। অলরেডি কিন্তু এটা
2022 সালে যে টেট এক্সামটি হয়েছিল সেই টেট এক্সামে কিন্তু অলরেডি এসেছে। জোড় আর সব থেকে ছোট মৌলিক সংখ্যা, কয়টি জোড় মৌলিক সংখ্যা? একটাই জোড়, সেটা 2, আর কিন্তু জোড় মৌলিক সংখ্যা নেই। আর কি 2 অঙ্কের বড় মৌলিক সংখ্যা হচ্ছে 97। 97 দেখো অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না, অনলি 2 দিয়ে ভাগ যায়। 3 অঙ্কের সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা হলো 101। তাহলে 3 অঙ্কের সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কত হবে? 3 অঙ্কের 101। আর বড় কত? 997। তো প্রথম হচ্ছে 1 অঙ্কের বা সবচেয়ে ছোট বা জোড় মৌলিক সংখ্যা 2, আর বলে যদি 2 অঙ্কের সব থেকে বড় মৌলিক সংখ্যা 97, আর 2 অঙ্কের সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কিন্তু 11। নোট ডাউন করে রাখো, 2 অঙ্কের সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে 11। 3 অঙ্কের সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা 101, আর 3 অঙ্কের সবচেয়ে বড় মৌলিক সংখ্যা 997। এবার আমরা নেক্সট একটু দেখে নেব মৌলিক সংখ্যা কিভাবে বের করে। মৌলিক সংখ্যা যে বের করব আমরা, কিভাবে মৌলিক সংখ্যা বের করব আমরা এটা একটু হালকা দেখে নেব। দেখো মৌলিক সংখ্যা কিভাবে বের করে আমরা যদি দেখতে চাই, তাহলে আমরা একটু বোর্ডে তাকাই সবাই ভালো করে ক্লিয়ারলি। কোন সংখ্যা মৌলিক কি না তা জানার পদ্ধতি কি? 6k প্লাস অথবা -1, মানে এরকম 6k প্লাস -1। কিন্তু এখানে একটা কথা আছে যে 6k প্লাস -1 দিয়ে তো মৌলিক সংখ্যা পাবো আমরা, কিন্তু আবার নাও হতে পারে, আবার নাও হতে পারে। কেন হবে না, কেন হবে ক্লিয়ারলি আমি বোঝাচ্ছি ভালো করে দেখো। 6k প্লাস -1, আমি 6k মানে একটা সাপোজ সংখ্যা দিলাম 1, আর এই সংখ্যা দিয়ে যে মৌলিক সংখ্যাটা বের করতে পারবো আমরা, সেই সংখ্যাগুলো অবশ্যই 2, 3 এর বড় হবে। আমরা জানি 2 আর 3 তো মৌলিক সংখ্যা, তার বড় হবে। বোঝা গেল ক্লিয়ার? দেখো আমি k এর মান যদি 1 ধরি, 6k প্লাস 1 যদি ধরি, 6 ইন্টু k মানে 1 প্লাস 1 অথবা -1। বলতো 6k মানে 6 1 6 আর 1 কত হচ্ছে? 7 হবে একটা, আর 6 1 6 -1 5। বলো তো 6 আর 5 মৌলিক না যৌগিক? অবশ্যই 6 আর 5 কিন্তু মৌলিক সংখ্যা। বোঝা গেল? 6k প্লাস -1। আরো একটু বড় নিয়ে নেই সংখ্যা, বড় সংখ্যা নেই, মনে করো নিলাম একটা k এর মান, এবার আমি এখানে সাপোজ k এর মান আমি 5 নিলাম। তো 6k মানে কি? 6 ইন্টু 5 মানে 30, প্লাস 1 করে দেই, আর একটা -1, প্লাস 1 করলে হবে 31, আর -1 করলে হবে 29। বলো তো 31 আর 29 মৌলিক না যৌগিক সংখ্যা? মৌলিক সংখ্যা। ক্লিয়ারলি বুঝে নাও, আমি বোঝাচ্ছি। এবার আমি k এর মানটাকে না 8 ধরলাম, k এর মানকে 8 ধরলাম। বলো তো 6 8 কত? 48 হবে, প্লাস -1। আচ্ছা 48 আর 1 যোগ করলে 49, আর এটা হবে 47। লক্ষ্য করো 47 মৌলিক, কিন্তু 49 তো মৌলিক না, 49 যৌগিক। তো আমরা এখানে ওই রুলসটা কি করলো? ব্রেক করলো। তার মানে মাথায় রাখবে যে 6k প্লাস -1 দিয়ে তুমি কোনো সংখ্যা মৌলিক কিনা জানতে পারবে, কিন্তু এই ফর্মুলা অনুযায়ী সব সংখ্যাই যে মৌলিক হবে এমন কোনো কথা নেই। দেখো আমি একটা সংখ্যা 49 বের করলাম, এটা কিন্তু যৌগিক সংখ্যা, এটা কিন্তু মৌলিক সংখ্যা নয়, কারণ এটা 7 দিয়ে ডিভাইডেড যায়। তার মানে আমরা বলতে পারি যে যত মৌলিক সংখ্যা আছে, যত মৌলিক সংখ্যা আছে, সব মৌলিক সংখ্যা কিন্তু এই ফর্মুলারই অন্তর্ভুক্ত, এই ফর্মুলারই কিন্তু অন্তর্ভুক্ত, একটাও বাদ নেই। সমস্ত মৌলিক সংখ্যা কিন্তু এই ফর্মুলারই অন্তর্ভুক্ত। কিন্তু এই ফর্মুলা দিয়ে তুমি যত সংখ্যা বের করতে পারবা, সব কিন্তু মৌলিক সংখ্যা হবে না। ক্লিয়ার? বোঝা গেল? নেক্সট আরো পদ্ধতি দেখাচ্ছি, দেখো আরো পদ্ধতি, শুধু ওটা না আরো আছে। দেখো যদি p ইকুয়াল টু প্রদত্ত সংখ্যা, তাহলে 1 পূর্ণ সংখ্যা x বের করুন যাতে x গ্রেটার দেন √p। কি জিনিসটা বোঝা দিচ্ছি লক্ষ্য করো। আমি তোমাদেরকে একটা সংখ্যা দিলাম, কি সেই সংখ্যাটা? একটা মৌলিক সংখ্যা দিয়ে দিচ্ছি, একটা যৌগিক সংখ্যা, ধীরে ধীরে বুঝে নিবা। আমি তোমাদের একটা মৌলিক সংখ্যা দিলাম, মনে করো একটা সংখ্যা দিলাম 121, আর একটা আমি সংখ্যা দিলাম 127।
দেখবো আমরা এই সংখ্যাগুলো মৌলিক কিনা এই ফর্মুলা দিয়ে, যে আমি ফর্মুলাটা এখনই বললাম, এই যে ফর্মুলাটা দিয়ে ভালো করে বুঝবে। ফর্মুলার মানে হচ্ছে এই যে 121 যে সংখ্যাটা আছে, বলতো 121-এর না 121 তো একটা পূর্ণবর্গ সংখ্যা, তাই না? মানে 11 স্কোয়ার হচ্ছে, হ্যাঁ কিনা? তাই তো, এই 121টা 11 স্কোয়ার হচ্ছে। এটা কত আছে বলো? 127। কেন দিচ্ছি ভালো করে বুঝবে। বলতো 127-এর উপরে উপরে আমি যদি বলি উপরে কোন সংখ্যাটা স্কোয়ার আছে, বর্গ আছে, আমি দেখব যে 127টা মৌলিক না যৌগিক। তো 127-এর আগে কত? 121 একটা স্কোয়ার হয় 11। আমি আগেরটা নেব না, তার জন্য আমি দিচ্ছি, আমি পরেরটা নেব। বলো তো 127-এর উপরে যে সংখ্যাটা আছে মৌলিক মানে স্কোয়ার, 144, হ্যাঁ কি না বলো? 144। বলো তো 144 কার স্কোয়ার? অবশ্যই এই 144 আপনার জানি 12-এর স্কোয়ার। তো এইবার ভালো করে বুঝে নেবে, এই যে 127 যে সংখ্যাটা রয়েছে, 112-র নিচে যে মৌলিক সংখ্যাগুলো রয়েছে, সরি 12, 144 কার স্কোয়ার? 12 স্কোয়ার। এই 12-র নিচে যে মৌলিক সংখ্যাগুলো রয়েছে সেগুলোকে কি বলো একটু? চলো আমরা জানি 12-র নিচে যে মৌলিক সংখ্যা রয়েছে, 2 রয়েছে, 3 রয়েছে, 5 রয়েছে, 7 রয়েছে, 11 রয়েছে, এগুলো মৌলিক সংখ্যা। এবার আমি দেখবো এই মৌলিক সংখ্যাগুলো দিয়ে 127 কোনোটা ভাগ যায় কিনা। তার মানে আমাদের বিভাজ্যতার নিয়ম দরকার আছে, সে আমরা পরে শিখে নেব। চলো, প্রথমত 2 দিয়ে যাবে না 127 বেজোড় সংখ্যা। 3 দিয়ে দেখি, 7 2 9 1 10, 3 দিয়েও যাবে না। 5 দিয়ে তো যাবে না, 7 দিয়ে দেখি, 7 1 7, 5 5 57 যাবে না। 11 দিয়ে, 11 11 12। তার মানে এই যে 2 3 5 7 11 দিয়ে আমার কিন্তু এই 127 কি যায় না, ভাগ যায় না। তার মানে এটাও একটা মৌলিক সংখ্যা। কিভাবে বের করলাম? 127-এর পাশে দেখবো থেকে বড় একটু কোন সংখ্যা স্কোয়ার রয়েছে। আমরা জানি 144 স্কোয়ার রয়েছে। 144 মানে কার স্কোয়ার? 12-এর স্কোয়ার। আমরা দেখবো 12-র নিচে কোন কোন মৌলিক সংখ্যা রয়েছে। কোন কোন মৌলিক সংখ্যা? 2 3 5 7 11। এই 2 3 5 7 11 দিয়ে আমরা এক এক করে ট্রাই করবো যে এই সংখ্যাটা ভাগ যায় কিনা। যাচ্ছে না ভাগ, তাহলে এটা মৌলিক সংখ্যা। বলো ক্লিয়ার কিনা? এক্সাম্পল আরো একটা আমি দিয়ে দিচ্ছি। মনে করো তোমাদেরকে আমি একটা দিলাম 191, মনে করো সাপোজ। এটা মৌলিক না যৌগিক কিভাবে প্রমাণ করবো বলো তো? 191-এর উপরে বড় মানে স্কোয়ার হচ্ছে কোন সংখ্যা? 196। কার স্কোয়ার? এটা 14-এর স্কোয়ার। আচ্ছা, 14-র নিচে কোনগুলো মৌলিক সংখ্যা? নিচে 14-র নিচে 2 3 2 রয়েছে, 3 রয়েছে, 5 রয়েছে, 7 রয়েছে, 11 আর 13। এবার আমি এক এক করে ট্রাই করবো এগুলো দিয়ে ভাগ যায় কিনা। দেখো 2 দিয়ে যাবে না, 3 দিয়ে, 9 1 10 1 11 যাবে না, 5 দিয়ে যাবে না, 7 দিয়ে দেখি, 7 2 14, 14 আর 5 19, 51 যাবে না, 11 দিয়ে, 11 কে 11, 11 আর 8 81 যাবে না, 13 দিয়ে, 13 1 কে 13, 13 1 কে 13 আর 6 61, 5 13 65 যাবে না। তাহলে আমরা বুঝে গেলাম এটাও কিন্তু একটা কি সংখ্যা? মৌলিক সংখ্যা। তার মানে আমাদের কোন সংখ্যা মৌলিক সংখ্যা কিনা এক আমরা জানতে পারবো 6 কে প্লাস মাইনাস 1 দিয়ে। 2 আমরা জানতে পারবো যে ওই সংখ্যাটার পাশে দেখবো কোনো একটা সংখ্যা বর্গ সংখ্যা যে রয়েছে সেই সংখ্যাটা কার বর্গমূল? 14-র বর্গমূল 196। এই 14-র নিচে যে সমস্ত মৌলিক সংখ্যা রয়েছে সেগুলো দিয়ে আমরা দেখব এই সংখ্যাটা ভাগ যায় কিনা। যদি না যায় তাহলে এটা মৌলিক সংখ্যা, আর ভাগ গেলে এটা যৌগিক সংখ্যা। বুঝলাম না বুঝি নাই বলো এবার। চলো নেক্সট এবার যাচ্ছি। এক্স-এর চেয়ে কম বা সমান সকল মৌলিক সংখ্যা নিল, মানে ওই সূত্রটাকে এখানে এক্সপ্লেন করা আছে, তাই আমি আর এক্সপ্লেন করলাম না, এই জায়গাটা আসি। ধরুন পি ইজ ইকুয়াল টু 61, মানে পি একটা মৌলিক সংখ্যা কিনে 61, সেটা আমরা ট্রাই করব। দেখো বলছে পি 61-র পাশে কোন সংখ্যা আছে? স্কোয়ার 64। 64 কার স্কোয়ার? এই যে 8-এর স্কোয়ার, এই যে 8 লিখছি, 8 গ্রেটার দ্যান 61। তার মানে 8-এর স্কোয়ার 64। 8-এর নিচে কোন কোন মৌলিক সংখ্যা? দেখো 8-এর নিচে যে সমস্ত মৌলিক সংখ্যা রয়েছে 2 রয়েছে, 3 রয়েছে, 5 রয়েছে, 7। 2 3 5 7 দিয়ে দেখবো এবার 61 যায় কিনা। যায় না। 2 দিয়ে, 3 দিয়েও যায় না, 5 দিয়েও যায় না, 7 দিয়েও যায় না। তার মানে এটা একটা মৌলিক সংখ্যা 61। বোঝা গেল কিনা? একদম ক্লিয়ার। আমরা এর আগে নিশ্চয়ই জানি কিভাবে একটা মৌলিক সংখ্যা বের করে। তাহলে আমরা কিন্তু জেনে গেলাম যে মৌলিক সংখ্যা বের করার দুটো পদ্ধতি, এক 6 প্লাস মাইনাস 1, আর এক আমরা এই যে পদ্ধতিটা দেখলাম এই পদ্ধতি। তো অবশ্যই যদি ভালো লাগে অবশ্যই এখনই একটা লাইক দিয়ে দিন, এখনই লাইক দিয়ে দিন একটা। চলো নেক্সট। আর ভিডিওটাকে শেয়ার করতে হবে, শুধু দেখলে হবে না, আমাদের শেয়ার করতে হবে, সাপোর্ট করতে হবে আমাকে, না? তাহলে তো আমি তোমাদের জন্য
প্রচুর ক্লাস নিয়ে আসবো, যেগুলো যে কোনো পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। চলো এইবার দেখো, আমি তোমাদেরকে কোশ্চেন দিলাম। কি কোশ্চেন দিলাম? যে কোশ্চেন পরীক্ষাতে আসছে আমি সেই রকমই একটা কোশ্চেন আমি কিন্তু তোমাদেরকে দিলাম। লক্ষ্য করো কি বলছে ওরা, নিম্নলিখিত বিবৃতিগুলি বিবেচনা করুন। 7710312401 সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য, অথবা 2 নম্বর দিয়েছে 173 একটি মৌলিক সংখ্যা। উপরের প্রদত্ত বিবৃতিগুলির মধ্যে কোনটি সঠিক বলেছে ওরা? শুধুমাত্র 1 সঠিক, 2 সঠিক, 1 ও 2 উভয়, আর 1 আর 2 কোনোটি নয়। কোশ্চেনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। দেখো অলরেডি সিডিএস এর যে এক্সাম সেন্ট্রালে রয়েছে, সেই সিডিএস এর এক্সাম 2013তে কিন্তু আসছিল। তো চলো আমরা এটাকে দেখবো। তো প্রথমত দেখবো 11 দিয়ে এটা ভাগ যায় কিনা। যাক, বিভাজ্যতার নিয়ম আমার ক্লাসে দেওয়া আছে, দেখবে দেখে নিতে পারো যা জানো না। তো যদি দেখি আমরা কি করবো, তাহলে 7 আর 1 8, 8 3 11, 11 2 13, 13 হবে, তাহলে 13 লিখলাম। তার থেকে দেখি বাকিটা 7 ছোটো 7, 7 আর 1 8, 8 4 12, 12 1 13, তাহলে এখান থেকে 13 বিয়োগ করলে 0, মানে এটা 11 দিয়ে ডিভাইডেড যায়, 11 দিয়ে ডিভাইডেড যাবে। এবার আমরা 1 নম্বর সত্য ঠিক, 2 এ যাবো, 173 মৌলিক কিনা দেখবো। বলে আমি একটু আগে শিখালাম যে সংখ্যাটা ওরা দিয়েছে সেই সংখ্যাটার পাশে রয়েছে একটা স্কোয়ার কোন সংখ্যা? অবশ্যই 189 রয়েছে। কার স্কোয়ার? 17। 189 এটা স্কোয়ার বর্গ সংখ্যা। কার পূর্ণবর্গ সংখ্যা? 17 স্কোয়ার, তাই না? তাহলে 17-র নিচে কি কি সংখ্যা রয়েছে? 17-র নিচে রয়েছে, আমরা জানি কি কি সংখ্যা বলো? 17-র নিচে রয়েছে মৌলিক সংখ্যা 2 রয়েছে, 3 রয়েছে, 5 রয়েছে, 7 রয়েছে, 11 রয়েছে, 13 রয়েছে, 16 আর 17 রয়েছে। তাহলে আমাদের ওই সংখ্যাটার নিচে দরকার, হ্যাঁ, এগুলো রয়েছে। তো বল দেখবো এবার এগুলো দিয়ে যায় কিনা। 2 দিয়ে তো যাবে না, জোর না। 5 দিয়ে যাবে না, 3 দিয়ে, 7 3 10 1 11 যাবে না, 11 দিয়ে 11 11 যাবে না, 13 দিয়ে 13 13 আর 4 43 যাবে না। তার মানে এই সংখ্যাটা যাচ্ছে না কোনো মৌলিক সংখ্যা দিয়ে ভাগ। এই যে মৌলিকগুলো রয়েছে ওর নিচে, তাহলে এই সংখ্যাটা কি সংখ্যা? এই সংখ্যাটা অবশ্যই একটা মৌলিক সংখ্যা। তার মানে 1 ও 2 উভয়ই সত্য। খুব ইম্পর্টেন্ট ফর এনি এসএসসি এক্সাম অর রেল, ডাব্লিউবিপি, টেট, আপার টেট, সব পরীক্ষার জন্য। চলো নেক্সট আমরা আরো এরকম সলভ করবো, এখন অনেকগুলো কোশ্চেন। চলো দারুণ দারুণ কোশ্চেন আমরা সলভ করবো, হ্যাঁ, যেগুলো আমাদের এক্সাম্পল পরীক্ষায় আসছে অলরেডি। চলো দেখো, লক্ষ্য করো, এখানে সুন্দর একটা কোশ্চেন দেওয়া আছে। যে কোশ্চেনটা বলা আছে, কি বলা আছে কোশ্চেনটাতে, লক্ষ্য করো। ওরা বলেছে কি, ধরা যাক a ইকুয়াল টু 666 ইন্টু 1 2 3 প্লাস 1, তারপরে 66 ইন্টু 4 5 6 প্লাস 2 প্লাস 1, এবং b এর মান দেওয়া আছে 33 ইন্টু 5 7 8 প্লাস 2, 333 ইন্টু 734 প্লাস 1 প্লাস 1। তাহলে বলছে শুধুমাত্র এ মৌলিক, এ মানে এই যে এইটা মৌলিক, এইখানে যে সংখ্যাটা দেওয়া আছে এই জায়গা থেকে শুরু করে এই যে সংখ্যাটা মৌলিক সংখ্যা, গুণ করে মান। আর বি অপশন শুধুমাত্র বি মৌলিক, সি অপশন এ বি উভয় মৌলিক, আর ডি অপশন কোনোটি নয়। চলো দেখি, আমাকে কমেন্টে জানাও দেখি কে কে পারো। দেখো এটা কিন্তু অলরেডি টেট এক্সাম 2023-এ কিন্তু আসছে। তো চলো আমরা তাহলে এবার এটাকে বের করার চেষ্টা করব। ক্লিয়ার? লক্ষ্য করো, দেখো আমরা জানি 6কে, এটা তো আমরা ফর্মুলা জানি, 6 মানে 3, 6 মানে কি কি দিয়ে ডিভাইডেড যায় বলো? 6 মানে 3 আর 2 দিয়ে ভাগ যায়। তো আমরা দেখবো 3 দিয়ে ভাগ যায় কোন কোন সংখ্যা আর কতটুকু ভাগশেষ। মানে আগে আমি এতটুকু সংখ্যা নিলাম, ভালো করে বুঝবো, এই যে এইটুকু সংখ্যা আমি নিলাম, এই মানটুকু আগে নিলাম। দেখো আমি যদি ওই মানটুকু আগে নেই তাহলে আমার কত আসছে দেখবো। চলো এটাকে যদি আমি 3 দিয়ে ডিভাইডেড দিই, তাহলে 3 দিয়ে এটা ভাগ যাবে কিনা? যাবে। এটাও 3 দিয়ে ভাগ যাবে, কি অবশিষ্ট? 1 থাকে, অবশিষ্ট 1। এটাও 3 দিয়ে ভাগ যাবে, 3 1 3, 5 6 5 11 4 15, এটাও 3 দিয়ে ভাগ যাবে, অবশিষ্ট থাকে 2। তো সরি, এটা গুণ হবে কারণ এখানে মাঝে গুণ, এদের মাঝে দুটো গুণ আছে, তাহলে এটা গুণ হবে। 2 1 2 আর প্লাস কি থাকে 1। দেখো 2 1 2 প্লাস 1 কত আসে বলো?
তাহলে আসবে 3। বলতে এই 3 আবার 3 দিয়ে ডিভাইডেড যায় কিনা, যায়, তার মানে এই সংখ্যাটাতে অবশিষ্ট কোনো থাকবে না। তাহলে এটা সংখ্যা ডিভাইডেড যাবে 3 দিয়ে, তার মানে এই সংখ্যাটা কি নয়, এই সংখ্যাটা মৌলিক নয়। কেন মৌলিক নয়? কারণ এই যে আমরা করলাম, এই যে বিভাজ্যতার নিয়মগুলো যে আছে, আমি তোমাদেরকে ক্লাস দেব, শর্ট কিভাবে বের করে সব ক্লাস দেবো আমি, অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দাও। 3 দিয়ে ভাগ করলাম, এখানে ভাগশেষ 0 থাকে, এখানে ভাগশেষ 0 থাকে, এখানে 1, 0 ভাগশেষ 0 ভাগশেষ 2 1, এই যে 2 আর এই 1 কি গুণন হবে, যেহেতু মাঝে গুণন আছে তাই 2 হবে, প্লাস 1 3, 3 আবার 3 দিয়ে ভাগ যায়, তাহলে এটা মৌলিক সংখ্যা না। এবার এইটা দেখা যাক আমরা করি। চলো, 3 দিয়ে ভাগ করলে ভাগশেষ 0, 3 দিয়ে 8 7 15 5 20, 3 দিয়ে করলে কত হয় দেখা যাক। 3 1 যদি আমরা করি, 3 1 3, আচ্ছা 8 7 15 5 20 মানে 2 থাকবে, এখানে ভাগশেষ 2 থাকবে, হ্যাঁ বুঝে নাও 2 থাকবে। তাহলে এইখানে 2 প্লাস আবার 2 থাকবে, তার মানে এটা 4 হবে, এটা মানে 4। তারপর এটাতে দেখি 3 দিয়ে যাবে, এটাতে 3 দিয়ে যায় কিনা, 4 3 7 4 14, 14 কে করলে 2 থাকবে, প্লাস 1 থাকবে, প্লাস এতটুকু 2 1 আর এটা প্লাস 1, তাহলে এই যে দেখো 2 2 কত 4 হচ্ছে, এখানে 4 আসতেছে, তাই তো। একটু দাঁড়াও, আমি একটু হালকা মুছে নেই জিনিসটা। তার মানে দেখো এবার, তাহলে আমরা এখানে কত পেলাম, এখানে 4 পেলাম, আর এখানে কত 2 আর 3, 4 আর 3 কিন্তু গুণন হবে, 12 পেলাম, লক্ষ্য করো 12, প্লাস কিন্তু 1 পেলাম, তাহলে 3 4 12 প্লাস 1 কত হবে 13। লক্ষ্য করো 12 আবার ভাগ যায় 3 দিয়ে, অবশিষ্ট থাকে 1, তবে 3 দিয়ে কমপ্লিটলি ডিভাইডেড গেল না। তো এই যে সংখ্যাটা দেখছো না, এই সংখ্যাটা হচ্ছে কি সংখ্যা, মৌলিক সংখ্যা হবে। এই সংখ্যাটা কি সংখ্যা, এই সংখ্যাটা মৌলিক সংখ্যা হবে। তাহলে আমরা অ্যান্সার বলবো শুধুমাত্র বি মৌলিক সংখ্যা, এ মৌলিক সংখ্যা নয়। বোঝা গেল? এ হচ্ছে যৌগিক সংখ্যা আর বি হচ্ছে মৌলিক সংখ্যা। টেট 2023 এই কোশ্চেন আসছে। চলো নেক্সট, এবার আমরা যাব পরের অঙ্ক। দেখো এটাও আমাদের পরীক্ষার টেটে আসছে, 2022 সালের টেটে আসছে, তো লক্ষ্য করো কি বলছে। দেখো বলছে ধরা যাক পি একটি মৌলিক সংখ্যা, প্রদত্ত বিবৃতিগুলি হলো, এক, পি এর শুধুমাত্র দুটি পৃথক উৎপাদক। কি পি একটি কি সংখ্যা, মৌলিক সংখ্যা, ভালো করে বুঝবো, পি মৌলিক, তাহলে তার বিবৃতি কোনগুলো সঠিক হবে। পি এর শুধুমাত্র দুটি পৃথক উৎপাদক আছে, আমি একটু আগেই বলছি, একটু আগেই করিয়েছিলাম যে হ্যাঁ পি এর দুটো উৎপাদক, এটা রাইট। পি নট ইকুয়াল টু 1, দেখো পি ইকুয়াল টু 1 নয়, এটাও রাইট করছিলাম আমরা কিন্তু একটু আগে, যে পি এক হবে না, মৌলিক সংখ্যা কি এক হয়, মৌলিক সংখ্যা শুরু তো 2 দিয়ে না, হবে না, ঠিক, গুড। পি অবশ্যই অযুগ্ম সংখ্যা, এটা কিন্তু একদমই ভুল, কারণ আমি একটু আগে বললাম যে একটাই জোড় সংখ্যা মৌলিক, সেটা হচ্ছে 2, আর বাকিগুলো সব বিজোড় সংখ্যা, তাই না। তার মানে পি অবশ্যই অযুগ্ম সংখ্যা, দ্যাট ইজ ইনকারেক্ট, এটা ভুল। লাস্ট, পি মাইনাস টু গ্রেটার দেন ইকুয়াল টু 0, মানে পি এর থেকে যদি 2 বিয়োগ করি, বিয়োগফলটা 0 থেকে বড় হবে বা সমান হবে। দেখা যাক পি এর মান আমি প্রথমত 2 ধরলাম, কারণ পি মিন্স মৌলিক সংখ্যা, 2 - 2 কত হবে 0, অবশ্যই 0 ইজ ইকুয়াল টু কিন্তু 0 মিলে গেল, এটা প্রথম শর্ত মিলবে। বা গ্রেটার দেন দেখবো, আমি পি এর মান ধরলাম 3, মৌলিক সংখ্যা, -2 আর এখানে 0, বলো তো 3 এর থেকে 2 গেলে কত হয় 1, দেখো তো গ্রেটার দেন 0 হয় কিনা, মিলে গেল কিনা, সত্য মিলে গেল, তার মানে 3 নম্বরটাও সঠিক। তাহলে অ্যান্সার কি হবে 1 2 4, সরি 3 না 4 নম্বর, 1 2 4 সঠিক হবে। 1 2 4 কোথায়, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, 1 2 4। দেখো এটা কিন্তু টেট 2022 সালের কোশ্চেনে আসছে। ক্লিয়ার? চলো নেক্সট। দারুণ একটা অঙ্ক আসছে, আমি সংখ্যা তত্ত্ব করিয়েছিলাম এর আগে, সেই সংখ্যা তত্ত্ব থেকেই এই অঙ্ক আসছে। আমি স্থানীয় মান তোমাদেরকে শিখিয়েছিলাম যে স্থানীয় মান কি, প্রকৃত মান কি, সেখান থেকেই অঙ্ক আসছে। চলো এটা অ্যান্সার আমি তোমাদের কাছ থেকে চাই, তোমরা যেহেতু জানো এটার অ্যান্সার, শিখিয়েছি আমি তোমাদেরকে, তাই অবশ্যই আমাকে এটার অ্যান্সার তোমরা কমেন্ট বক্সে লিখে দাও। এখানে 7-এর দুটির স্থানীয় মানের অন্তর কত, দেখো এটা কিন্তু টেট 2022 সালের কোশ্চেনে আসছে। চলো অ্যান্সার দিয়ে দাও। চলো আরো একটা কোশ্চেন আসছে, সুন্দর কোশ্চেন। আমরা যে সংখ্যা তত্ত্ব পড়েছিলাম সেখান থেকে কিছু কোশ্চেন আমি দিয়েছি আজকে, যাতে তোমরা একটু দেখে বুঝতে পারো হ্যাঁ সংখ্যা তত্ত্ব চ্যাপ্টারটা সত্যি কতটা গুরুত্বপূর্ণ আছে। তো এছাড়াও আমি
তোমাদের প্র্যাকটিসে নিয়ে আসবো, সংখ্যা তত্ত্ব ক্লিয়ার আজকে ক্লাস, তারপরে প্র্যাকটিসে নিয়ে আসবো আমি। দেখো, যদি একটি স্বাভাবিক সংখ্যার সকল যথার্থ উৎপাদকের সমষ্টির সংখ্যাটি নিজেই হয়, তবে সংখ্যাটিকে নিখুঁত সংখ্যা বলা হয়। দেখো, আমি তোমাদেরকে নিখুঁত সংখ্যা শিখিয়েছিলাম, আশা করি কারো অসুবিধা নেই। যেমন 6 এর যথার্থ উৎপাদক 1 2 3 আমরা শিখেছিলাম 1 + 2 + 3 = 6, তার মানে 6 নিখুঁত সংখ্যা। সুতরাং ওই তথ্য অনুযায়ী 42 আর 28 কে বলছে নিখুঁত কিনা তা আমাদের প্রমাণ করতে হবে। চলো 42 আমরা নিচ্ছি। বলো দেখি 42 কি সংখ্যা দিয়ে ডিভাইডেড যায়? 1 দিয়ে যায়, 2 দিয়ে যায়, 3 দিয়ে যায়, 4 দিয়ে যাবে না, 6 দিয়ে যাবে, 7 দিয়ে যাবে, 8 9 10 11 12 13 14 দিয়ে যাবে, 21 দিয়ে যাবে, আর 42 দিয়ে যায়। 42 তো নেওয়া যাবে না, কারণ বাকি উৎপাদকের যোগফল দেখতে হবে 42 আসে কিনা। তো 21 আর 14 কত হয়? 35। দেখো 35 আর 6 তো অলরেডি 41 আর 7 49, মানে এটা নিখুঁত না, কারণ এটা অলরেডি 42 এর উপরে রয়েছে ওর যোগফলটা, তাই না? যারা নিখুঁত সংখ্যা দেখোনি, এই ভিডিওটা দেখছো, অবশ্যই আমার দেখো, নিখুঁত সংখ্যার ক্লাস দেওয়া আছে, ক্লাস 2 নাম্বার সিস্টেম, ওখানে গিয়ে দেখে নাও। তাহলে এটা নিখুঁত সংখ্যা নয়, তার মানে বি নিখুঁত সংখ্যা, মানে 42 নিখুঁত সংখ্যা নয়। এটা বুঝে গেলাম যে 42 নিখুঁত সংখ্যা নয়। এবার 28 কি? আমরা 28 দেখবো, আগের দিন করছিলাম, চলো আবারও দেখাচ্ছি। 1 দিয়ে ভাগ যায়, 2 দিয়ে যায়, 4 দিয়ে যায়, 7 দিয়ে যায়, আর 14 দিয়ে যায়। 8 তো যায় না, 14 আর 7 21, 4 26, 21 4 25, 26 27 28, এদের যোগফল 28 মানে 28। তাহলে 28 যেহেতু যোগফল, তাহলে অবশ্যই 28 একটা নিখুঁত সংখ্যা। আর 28 যদি নিখুঁত সংখ্যা হয়, আমরা খুঁজবো অপশন দুটি নিখুঁত সংখ্যা না, কারণ আমরা জানি 42 নিখুঁত সংখ্যা নয়। কেউ নিখুঁত নয়, এটাও ভুল, কারণ 42 নিখুঁত নয়, কিন্তু 28 নিখুঁত। 42 নিখুঁত নয়, 28 নিখুঁত, কিন্তু 42 নয়। অপশন ডি ইজ দ্য কারেক্ট। কবে আসছে পরীক্ষা? টেট 2023-এ কিন্তু দিয়েছে কোশ্চেন গুলো। ক্লিয়ার? চলো নেক্সট। দেখো, টেট 2022-এ এই কোশ্চেনটা আসছে, লক্ষ্য করো, খুবই একটা গুরুত্বপূর্ণ এবং ইজি, সোজা, না জানলে কঠিন, আর জানলে অবশ্যই সোজা। প্রথম 100টি মৌলিক সংখ্যার গুণফলের একক স্থানের অঙ্ক কি হবে? একক স্থানের অঙ্ক কি হবে ওটা বের করতে বলছে। বলো তো 100টি মৌলিক সংখ্যা যদি বলে, আমি এখানে গল্প বলি হালকা করে একটু। 1 থেকে 50 পর্যন্ত মনে রাখবা মৌলিক সংখ্যা রয়েছে 15টা, আর 51 থেকে 100 পর্যন্ত মনে রাখবা মৌলিক সংখ্যা রয়েছে 10টা। তাহলে 1 থেকে 100 পর্যন্ত মোট 25টা মৌলিক সংখ্যা। ক্লিয়ার? তো চলো বলো তো 25টা মৌলিক সংখ্যা যে রয়েছে, প্রথম মৌলিক সংখ্যার জোড় না 2 কি না? বলো তো 2 দিয়ে আমি যদি কোনো সংখ্যা একটা কোন সংখ্যা গুণন করলে 0 পাই? অবশ্যই 5 গুণন করলে। তারপরে তো 5 একটা মৌলিক না জরুরি? মৌলিক সংখ্যা। তো 5 যখন আমি 2 গুণন 3 গুণন 5 করব, তার মানে কি 5 2 10 পেয়ে গেলাম না? তাহলে আমি এককের মানটা কি পাবো? অবশ্যই 0 পাবো। যতগুলো সংখ্যা গুণন করি না কেন, আমি কিন্তু 2 আর 5 যেহেতু ওখানে উপস্থিত রয়েছে, তো এখানে আর কেউ আসবে না 0 ছাড়া। 2 5 যেখানে, 0 থাকবে সেখানে। বোঝা গেল? ক্লিয়ার? চলো নেক্সট। দেখো, আবারও এক্সামে আসছে একটা কোশ্চেন। কি কোশ্চেন আসছে লক্ষ্য করো। কোশ্চেনটা আসছে কি, আবার এটা কোন পরীক্ষা আসে? টেটের পরীক্ষাতে আসে। পি, পি মিন্স প্রাইম নাম্বার। পি 2 এর থেকে বড় হতে হবে, মানে এখানে যে প্রাইম নাম্বারগুলো 2 এর থেকে বড় হতে হবে, দেখো লিখে দিয়েছে ওরা, যে পি এর মানটা কিন্তু 2 এর থেকে বড় হতে হবে। ফলে একটি মৌলিক সংখ্যা, তাহলে পি প্লাস 1 ও পি মাইনাস 1 এর গসাগু কত হবে? লক্ষ্য করো, পি হচ্ছে মানটা যা আসবে, পি অবশ্যই 2 এর থেকে বড়, আর পি প্লাস 1, পি এর যে মানটা, ওর সঙ্গে আমরা প্লাস যদি 1 করি, সরি একটু দাঁড়াও, পি এর যে মানটা রয়েছে ওর সঙ্গে যদি আমরা প্লাস 1 করি, আচ্ছা, পি যে রয়েছে, পি এর যে মানটা রয়েছে তার সঙ্গে যদি আমি প্লাস 1 করি, সেটাও মৌলিক, মাইনাস 1 করলেও কিন্তু, ও না মৌলিক না, সরি, পি প্লাস 1 ও পি মাইনাস 1 এর গসাগু বের করতে বলছি। চলো কোনো ব্যাপার না। আচ্ছা, আমি পি এর মানটা না, পি এর মানটা আমি একটা মান ধরবো, কি 2 এর থেকে বড় না 3 ধরলাম। তুমি 5ও ধরতে পারো, তুমি 7ও ধরতে পারো, তুমি 17ও ধরতে পারো, আমার মৌলিক সংখ্যা যেকোনো ধরতে হবে একটা। ক্লিয়ার? 4টা নিয়ে করি, তাহলে বাকি পি প্লাস 1, তাহলে 3 প্লাস 1 ইকুয়াল টু 4।
3 মাইনাস 1 ইকুয়াল টু কত হবে? কারণ যে পি মাইনাস 1 বলছে না, 2 হবে। 5 প্লাস মাইনাস 1 কত হবে বলো? 5 এর থেকে 1 যোগ 6 আর বিয়োগ করলে 4। 7 প্লাস মাইনাস 1 কত হবে? 8 হবে যোগ করলে, আর 1 বিয়োগ করলে হবে 6। এখানে আসো 17 প্লাস মাইনাস 1, এখানে হবে 18, এখানে হবে তোমার বিয়োগ করলে হবে 16। তো এবার সেট পাইলাম 4 2 6 4 8 6 18 16, এগুলো সেট পেয়ে গেলাম। আমি কি সেট পেয়ে গেলাম বলো তো? ওই যে +1 -1 করার পর মৌলিক সংখ্যাকে। তো এরা এবার বলছে যে এই যে -1 +1 করার পরে যে মানগুলো পাচ্ছি তাদের গসাগু কত বলছে? 1 গ্রেটার দ্যান ইকুয়াল 1, মানে হয় 1 এর সমান নাহলে 1 এর বড়। 2 গ্রেটার দ্যান ইকুয়াল, অর্থাৎ 2 এর বড় হবে বা 2 এর সমান। 3 আর সি অপশন 1 হবে আর ডি অপশন 2 হবে। চলো বের করবো। বলো 2 আর 4 এর গসাগু কত? 2 হবে। 4 আর 6 এর গসাগু কত? 2 হবে। 6 আর 8 এর গসাগু 2 হবে। 16 আর 18 গসাগু কিন্তু 2 হবে। তার মানে আমি 4টা নিয়ে দেখাইলাম তোমাদেরকে। লক্ষ্য করো এখানে কিন্তু 2 এর থেকে বড় হচ্ছে না বা 2 এর ছোট হচ্ছে না, সমান কিন্তু 2 গসাগু হচ্ছে। হ্যাঁ কি না বলো? চলো আর একটা বড় সংখ্যা নিয়ে আমরা দেখতে চাই, তাই না? চলো বড় সংখ্যা আমি তোমাদেরকে একটা মৌলিক সংখ্যা নিলাম, সেই মৌলিক সংখ্যাটা নিলাম 53। চলো +1 -1, 53 +1 হবে 54 আর -1 হবে 52। তো বলো তো কত হবে এদের মধ্যে গসাগু যদি করি আমি? এদের মধ্যে যদি আমি গসাগু করি অবশ্যই 2 হবে, তাই না? কারণ 2 ছাড়া হবে না। তাহলে এখানে কত হবে? আমরা অবশ্যই 2 বলবো, ইকুয়াল টু 2, না ছোট না বড়। তাহলে 2 হচ্ছে অ্যান্সার। কবে আসছে পরীক্ষায়? টেট 2023 এ কিন্তু আসছে। চলো দারুণ কোশ্চেন, সিএইচএসএল 2023, এই যে সিএইচএসএল খুব পুরনো না, 2023 সালে যে কোশ্চেন সিএইচএসএল এ দেখো দিয়েছে মৌলিক সংখ্যা থেকে যে কোশ্চেনগুলো, সেটাই আমি কিন্তু দেখাচ্ছি। লক্ষ্য করো, যদি পি মৌলিক সংখ্যা হয়, যেমন p+2 একটি মৌলিক সংখ্যা, মানে পি মৌলিক সংখ্যা হতে হবে, পি মৌলিক, আবার পি এর সঙ্গে 2 যোগ করলেও মৌলিক সংখ্যা হতে হবে। তাহলে p ইন্টু p+2 +1 হলো কি সংখ্যা বের করতে বলছি। ক্লিয়ারলি বুঝে নাও, পি একটা মৌলিক সংখ্যা, ভালো কথা। চলো পি আমাদের যদি মৌলিক সংখ্যা হয়, তো আমরা ধরে নিলাম পি এর মান বিভিন্ন ধরতে পারি, 2 ধরতে পারি, 3 ধরতে পারি, 5 ধরতে পারি, 7 ধরতে পারি, বা আর ওই এক্সাম্পল আর গেলাম না, এতটুকুই থাক। চলো পি এর মান যদি 2 ধরি, তাহলে বলো তো 2 + 2, এই যে 2 + 2 p+2 রয়েছে, তাহলে 2 2 কত হয়? 4। 4 কি এটা মৌলিক সংখ্যা কখনো হয়? কখনোই সম্ভব না। তার মানে পি এর মান 2 ধরলে p+2 4 হবে না মৌলিক সংখ্যা। চলো নেক্সট 3 ধরবো। 3 + 2 কত হয়? 5। 5 মৌলিক সংখ্যা। 5 ধরলে 5 + 2 7 মৌলিক। 7 ধরলে 7 যোগ 2 9 হবে না। তার মানে আমার হয় 3 আর নাহলে 5 ধরতে হবে, কারণ পি এর মান 3 ধরলাম +2 একটা মৌলিক সংখ্যা পেলাম 5, আর পি এর মান যদি 5 ধরি +2 আমি 7 পেয়ে গেলাম একটা মৌলিক সংখ্যা। কিন্তু 7 ধরলে 7 2 9 হবে যৌগিক সংখ্যা, 2 ধরলে 2 2 4 হবে যৌগিক সংখ্যা। চলো তাহলে বলছে পি, এইটার মান এবার করবো। পি মানে কত? পি মানে আমি কত ধরলাম? 3 ধরলাম, ইন্টু 3 p+2 এর মান কত? 5, সরি, তাহলে p+2 যদি 5 হয় তাহলে ইন্টু 5 আবার +1, তাহলে 3 5 15 +1 কত হবে? 16 হবে। নেক্সট এবার 5 ধরলাম, 5 যদি ধরি, আর p+1 এর মান কত? 7 +1, 5 7 35 +1 ইকুয়াল টু 36। বলো তো এই যে 16 আর এই যে 36 এগুলো কি? এগুলো বর্গ সংখ্যা না? অ্যান্সার একটি পূর্ণবর্গ সংখ্যা। কি সংখ্যা হবে? তাহলে একটি পূর্ণবর্গ সংখ্যা। সিএইচএসএল 2023 সালের কিন্তু কোশ্চেন। তার মানে রেলের ক্ষেত্রে বলো, এসএসসি যে কোনো পরীক্ষায় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট মৌলিক সংখ্যা নিয়ে আর একটু আছে, করিয়ে দিচ্ছি, তারপরে আমরা ধীরে ধীরে যখন প্র্যাকটিসে নিয়ে আসবো অনেকগুলো মৌলিক সংখ্যা কিন্তু আমরা প্র্যাকটিস করবো এগুলো নিয়ে। হ্যাঁ চলো নেক্সট আমরা দেখিয়ে দিচ্ছি। কি বলছে? পরস্পর মৌলিক সংখ্যা কি? এবার পরস্পর মৌলিক সংখ্যা মানে হচ্ছে, যদি দেখো দুটি স্বাভাবিক সংখ্যাকে পরস্পর মৌলিক সংখ্যা বলা হয় যদি সংখ্যা দুটির মধ্যে এক ছাড়া অন্য কোনো সাধারণ উৎপাদক না থাকে। যেমন 3 আর 5, 3 আর 5 কিন্তু দেখো আমি যদি বলি 3 আর 5 এর মধ্যে সাধারণ উৎপাদক মানে কত দিয়ে ভাগ যায়? 1 দিয়ে আর 3 দিয়ে, 5 1 দিয়ে আর 5 দিয়ে, এই যে সাধারণ উৎপাদক দেখো 1, তার মানে এটাকে পরস্পর মৌলিক সংখ্যা। কিন্তু 2 আর 6, 2 6, 1 আর 2, এটা লক্ষ্য করো 1 হবে,
3 হবে আর 2 হবে। লক্ষ্য করো 1 আছে আবার কি আছে 2 আছে, তার মানে দুটো পেয়ে গেলাম না, না আমাদের 1 অনলি 1 রাখতে হবে। তাহলে আমরা পরস্পর মৌলিক সংখ্যা কোনটা পেয়ে গেলাম, 3 আর 5 একটা পরস্পর মৌলিক সংখ্যা, যেখানে শুধুমাত্র তাদের মধ্যে কমন ফ্যাক্টর 1 হবে, 1, আদার্স কোনো কিছুই হওয়া যাবে না। চলো আমরা পরীক্ষায় আসছে এরকম একটা কোশ্চেন করবো। লক্ষ্য করো পরীক্ষা কিন্তু এসেছে এই কোশ্চেনটা, কি দিয়েছে, নিচের জোড়াটি পারস্পরিক মৌলিক সংখ্যার প্রতিনিধিত্ব করে কোন জোড়াটি পারস্পরিক মৌলিক সংখ্যা সেটা বের করতে বলছে। চলো 15 আর 141, আচ্ছা 15 3 দেখবো আগে যে 1 ছাড়া কোথায় আছে, 15 94, 3 দিয়ে এটা ভাগ যায়, এটা 3 দিয়ে যায় না, 5 দিয়ে যায়, এটা 5 দিয়ে যায় না, ভালো কথা দেখি একটু আগে আমরা, এটা 3 দিয়ে যায়, 3 5 15, এটা 3 দিয়ে 3 4 12, 3 4 21 যায় ভাগ, মানে এখানে 3 কমন ফ্যাক্টর আছে, তার মানে হবে না। এটা আসি, এটা তো 5 দিয়ে যায়, এটাও 5 এটাও 5, তাহলে 5 কমন ফ্যাক্টর হবে না, আমার তো শুধু একটাই কমন ফ্যাক্টর থাকতে পারে 1, এটা দেখি 3 দিয়ে যাবে, 3 17 51, 3 4 12, 3 4 21, তার মানে এইটা 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 এই তিনটা কিন্তু অ্যান্সার হবে না, সরি এইটা এইটা আর এইটা হবে না, কিন্তু এইটা তাহলে অ্যান্সার। কেন অ্যান্সার, দেখো এটা এখানে 15 আর 94 যে রয়েছে, 15 3 দিয়ে যায়, 94 3 দিয়ে যায় না, তারপরে 5 দিয়ে 15 যায়, 94 যায় না, তার মানে ওদের মধ্যে কমন ফ্যাক্টর 1 মিনস এরকম 15 1 5 3, এগুলো উৎপাদক। 94 1 2 3 দিয়ে যাবে, 3 3 18 যাবে না, 3 দিয়ে যাবে না, আর 47। তো এই কমন ফ্যাক্টর কোনটা, দেখো কমন ফ্যাক্টর শুধু 1, তার মানে এটা পরস্পর মৌলিক সংখ্যা পরীক্ষা কিন্তু আসছে। হ্যাঁ, ক্লিয়ার, বোঝা গেল। চলো নেক্সট আমরা যাব। এবার হচ্ছে যুগ্ম মৌলিক সংখ্যা। এক হচ্ছে পরস্পর মৌলিক সংখ্যা, আর এক হচ্ছে যুগ্ম মৌলিক সংখ্যা, খুবই গুরুত্বপূর্ণ কিন্তু। যুগ্ম মৌলিক সংখ্যা কি জিনিস একটু ভালো করে বুঝে নিতে হবে। হ্যাঁ, যুগ্ম মৌলিক সংখ্যা কি বলছে তাহলে ওরা, দুটি মৌলিক সংখ্যার মধ্যে পার্থক্য 2, মানে এখানে শুধু মৌলিক সংখ্যা, ওখানে কিন্তু যৌগিকও থাকবে, পরস্পর মৌলিক সংখ্যা যে বললাম, পারস্পরিক মৌলিক সংখ্যা যে বললাম, এখানে কি দুটি মৌলিক সংখ্যার মধ্যে পার্থক্য কত হবে, 2 হবে, সেই দুটি মৌলিক সংখ্যাকে বলে যুগ্ম মৌলিক সংখ্যা। কিরকম, দেখো 3 আর 5 এর মধ্যে বিয়োগফল 2, 5 7 এর মধ্যে 2, 11 13 এর মধ্যে 2, আরো এক্সাম্পল 71 আর 73 এর মধ্যেও কিন্তু 2। তো এটাই হচ্ছে আমাদের কি যুগ্ম মৌলিক সংখ্যা। কি সংখ্যা এটা, যুগ্ম মৌলিক সংখ্যা। পরীক্ষা আসতে পারে নিচে কোনটি যুগ্ম মৌলিক সংখ্যার উদাহরণ, বোঝা গেল, ক্লিয়ার। চলো নেক্সট বলতে লাস্ট আমাদের যে সংখ্যা তত্ত্ব থেকে বাকি রয়েছে একটা জিনিসই, সেটা হচ্ছে যৌগিক সংখ্যা, তাই না। চলো সেই যৌগিক সংখ্যা সম্পর্কে পড়বো হালকা করে আমরা একটু। যৌগিক সংখ্যা কি, লক্ষ্য করো যে সমস্ত স্বাভাবিক সংখ্যার অন্ততপক্ষে 3টি উৎপাদক রয়েছে, তাদের যৌগিক সংখ্যা বলে। ক্লিয়ার। তো চলো দেখা যাক কি, আমরা একটু বিশ্লেষণ করে বলছি। 3টি তো লক্ষ্য করো, মনে করো আমি তোমাদেরকে বললাম যে একটা সংখ্যা দিলাম, সাপোজ 18 দিলাম একটা সংখ্যা, আর 15 দিলাম। লক্ষ্য তো 15 কয়টা উৎপাদক রয়েছে, 1 দিয়ে ভাগ যায়, 3 দিয়ে যায় 5, কয়টা পেলাম, 3টা না। 18 কয়টা, 1 রয়েছে, 2 রয়েছে, 6 রয়েছে, 9 রয়েছে, আর 18 নিজেই রয়েছে। এখানে তো 15 নিজেই রয়েছে না, তাহলে কয়টা পেলাম, 1 2 3 4 5টা পেলাম। এখানে কয়টা পেলাম, 1 2 3 4টা পেলাম। তা আমাদের 3টা বা 3-এর বেশি যদি থাকে যে সমস্ত সংখ্যার উৎপাদক, তাদেরকে যৌগিক সংখ্যা বলা হয়। বলো ক্লিয়ার কিনা। যেমন 4 6 10 12 15 এগুলো যৌগিক সংখ্যা। পরীক্ষা কোশ্চেন আসে সবচেয়ে ছোট যৌগিক সংখ্যা কোনটি, 4। সব থেকে ছোট যৌগিক কিন্তু 4। ছোট বিজোড় যৌগিক সংখ্যা হচ্ছে 9। 1 কিন্তু স্বাভাবিক সংখ্যা, এটা কিন্তু না মৌলিক, ক্লিয়ারলি বুঝে নাও, না যৌগিক। কেন না মৌলিক, কারণ 1-এর কোনো কিন্তু দুটো ভিন্ন উৎপাদক নেই, আবার 1-এর 3টা উৎপাদকও নেই। তাহলে 1 না মৌলিক, না যৌগিক। 1 হচ্ছে একটি স্বাভাবিক সংখ্যা। ক্লিয়ার কিনা। তো এটাই ছিল আমাদের সংখ্যা তত্ত্বের লাস্ট ক্লাস আজকে। তো অবশ্যই তোমরা যদি ভিডিওটি ভালো লাগে শেয়ার করো এবং অবশ্যই লাইক করো, আর যদি প্র্যাকটিসের দরকার হয় আমাকে কমেন্ট করে জানাও, আমি অবশ্যই প্র্যাকটিসের নিয়ে আসবো। প্রিভিয়াস ইয়ার যে কোশ্চেনগুলো আসছে সেগুলো থেকে কিভাবে কিরকম কোশ্চেন আসছে সেগুলো আমি নিয়ে আসবো। তো আজকে আমাদের এ পর্যন্তই।